আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে প্রথম ফ্লাইটে জেদ্দা গেলেন সরকারি ব্যবস্থাপনা 414 জন হজযাত্রী। সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি ঘোষণা। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সীমিতভাবে হলেও আগামী সংসদ নির্বাচনে প্রবাসী ভোট চালু করতে চায় ইসি। রাজনৈতিক সমর্থন না পেলে উদ্যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে চালকের আসনে বাংলাদেশ। ওপেনিংয়ে এনামুলের সাথে 17 রানের পার্টনারশিপের পর সাদমানের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অবৈধ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী। তিনি বলেন, আগে পুলিশ ছিল দলীয় বাহিনী, এজন্য সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজারবাগ পুলিশ লাইন্সে 3 দিনের পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের 15 বছরে পুলিশ দলীয় কর্মীর ভূমিকায় ছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে যথাযথ ভূমিকা রাখতে হবে। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 62 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। মঙ্গলবার ভোর রাত 3টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনা 414 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। সৌদি আরব স্থানীয় সময় সকাল 6টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম হজ ফ্লাইটটি। চকর মালিথার রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG501 ফ্লাইটে মঙ্গলবার ভোরে বাংলাদেশ থেকে এবছরের হজের প্রথম ফ্লাইট। সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন।
সবার চোখে মুখে আল্লাহর ঘর কাবা শরীফ দেখার আকুতি, স্বপ্ন পূরণের পথে শুকরিয়া, চোখে আনন্দের অশ্রু। এহরামের 2 টুকরা সাদা কাপড় পরে আল্লাহর মেহমানদের উপস্থিতি এবং লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি এয়ারক্রাফটের ভেতরেই অন্যরকম পরিবেশ তৈরি করে। প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি হজযাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের সম্মানিত ফার্স্ট ক্লাস হজযাত্রী হতে পেরে খুবই গর্বিত বোধ করছি এবং ইনশাল্লাহ সার্বিক হজ ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন অনেকেই। এবারের সরকারি ব্যবস্থাপনায় সবকিছুই যথেষ্ট ভালো ছিল এবং সার্ভিসও খুব ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই যাত্রা এবং সব কবুল করে নেন। এবং আমাদের উদ্বোধনী ফ্লাইটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সাথে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সকল ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি আমরা বাকি পথ সুন্দরভাবে যেতে পারবো। সকলের কাছে দোয়া প্রার্থনা। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ জনের হজে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ভোর ৩টে থেকে প্রথম ফ্লাইট শুরু হয়ে সারাদিনের 10টি ফ্লাইটে ৪,১৮০ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। আগামী ৩১শে মে পর্যন্ত ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10ই জুন থেকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা সরকারের বৈষম্য, অবহেলা ও পক্ষপাত দুষ্টের প্রকৃষ্ট উদাহরণ। তিনি চলমান আন্দোলনে ছাত্রদের দাবি যৌক্তিক, তবে সেগুলো রোগের উপসর্গের উপশম মাত্র, মূল রোগ নয়। মাস্টার শাকিলের রিপোর্ট। ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে শাটডাউন কর্মসূচিও চলছে। এমন এক প্রেক্ষাপটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা নিয়ে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বৈষম্য এবং অবহেলার একটি প্রকৃষ্ট উদাহরণ হল বাংলাদেশের বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। দুঃখের পরিতাপের বিষয় হল যে অভ্যুত্থান উত্তর সরকার আসার পরেও এই শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব, তা আমাদের খুবই পীড়িত করে। দেবপ্রিয় বলেন, সরকার আশ্বস্ত করলেও কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ওনারা যে সমস্ত দাবি দেওয়া করেছেন, ওনাদের চলমান চিন্তা ভাবনা থেকে খুঁটিনাটি ওনারা বলেছেন, কিন্তু আমরা বলতে চাচ্ছি এই খুঁটিনাটি যদি সমাধানও হয়, এই সমস্যা চলে যাবে না, এটা থেকে যাবে, কারণ এটা কাঠামোগত সমস্যা। ওই যে ওনারা আধুনিকায়নের কথা বলেছেন, ওই আধুনিকায়নের জোর দেওয়াটাই এখানে সবচেয়ে বড় বিষয় বলে মনে করছি। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অবহেলা ও হীনচোখে না দেখে উন্নয়নের মূল কাঠামোতে স্থাপন করতে হবে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। বিস্তারিত শাকির আদনানের রিপোর্টে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ 6 দফা দাবি আদায়ে প্রায় 7-8 মাস ধরে আন্দোলন করছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শ্রেণীকক্ষ ও শিক্ষকদের রুমে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি ঘোষণা করে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, সরকারের সঙ্গে বৈঠক করে কোনো সমাধান না হয় তাদের এই সিদ্ধান্তে আসতে হয়েছে। যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। নিয়োগ বিধি যে আছে, আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি ভোগ
অথবা এইচএসসি ভোকেশনাল থেকে আসতেছে তাদেরকে এই পদগুলোতে পদায়ন করার ব্যবস্থা করতে হবে। তবে আন্দোলনে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি থাকছে না বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে। মে জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, জাতীয় স্বার্থেই তৈরি হবে। আগামী সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে প্রবাসীদের ভোট দেওয়ার সম্ভাব্য পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল, সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। সিইসি আরও বলেন, প্রবাসীদের ভোটের বিষয়ে সবাই সোচ্চার। ভোটিং পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সমর্থন না পেলে ইসির উদ্যোগ ব্যর্থ হবে। সেমিনারে বিএনপি, জামাতে ইসলামী, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। 14 এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে নিউ ইয়র্ক স্টেট সিনেটে রেজুলেশন গৃহীত হয়েছে। এর মাধ্যমে বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান নতুন মাত্রায় উদ্ভাসিত হয়ে উঠল। ক্যাপিটাল হিলে 5 সিনেটরের অংশগ্রহণে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা লাভ করে। সিনেটর সেপুলভেদা অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের অবদান তুলে ধরেন। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম, সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, সঙ্গীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস এবং শিল্পী লুৎফুন্নাহার লতার উপস্থিতিতে রেজুলেশনটি পাশ হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন টাইমস স্কয়ার নববর্ষ উদযাপন কমিটির শিল্পীরা। এবারই প্রথম বাংলা নববর্ষ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়েছে, যা বিশ্ব মঞ্চে বাংলাদেশ ও বাঙালির সম্মান বাড়ালো। বিরতির পর আবার আমন্ত্রণ। বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের পৃষ্ঠপোষকতায় গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হল টেক কানেক্ট এম্পাওয়ারিং ইউথ টু বিকাম গ্লোবাল সিটিজেন্স প্রজেক্ট উপস্থাপনা। এখানে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা বলেছেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হতে কয়েক ধাপ এগিয়ে নেবে। পাশাপাশি বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে অংশ নেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর উপসচিব জুবাইদা মান্নান সহ অন্যরা। যখন অন্যান্য দেশের সাথে আমাদের ছেলেপেলেগুলো আমার বাংলাদেশের নকশি কথা, আমাদের রূপকথা, আমাদের গান, আমাদের বাউল সঙ্গীত লালন নিয়ে যখন তারা কথা বলবে, ছবি আঁকবে, গান শোনাবে, যখন আফ্রিকা, নাইজেরিয়া থেকে, কেনিয়া থেকে ওরা সাফারির গল্প বলবে, ওদের নিজস্ব রূপকথা বলবে, ওদের গান শোনাবে, তাহলে আমাদের এই যে পুরো মহাবিশ্ব আমার একটা প্ল্যাটফর্মে চলে আসছে এবং আমার বাচ্চারা আমরা এটাতে এনরিচ। ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে চাচা ভাতিজা ইটভাটার কারণে 30 থেকে 35 জন কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল এবার, কিন্তু চাচা ভাতিজা ইটভাটার কারণে 30 থেকে 35 জন কৃষকের প্রায় 7 একর বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের আশ্বাস পেলেও শেষ পর্যন্ত কৃষক ক্ষতিপূরণ পাননি। এই বিরিক ফিল্ডের আগুন পড়িয়া মেলা জমি ক্ষয়ক্ষতি হয়েছে, আমার 3 কাটা হয়েছে। এই বিরিক ফিল্ডের বাতাসের দ্বারা ধুমায় আমাদের 2.5 কাঠা জমি ক্ষতি হয়েছে। 2.5 কাঠা জমিনে তারা সিদ্ধান্ত নিয়েছে 0.5 কাঠা টাকা দিব। রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কাটা প্রতি প্রায়, যারা ক্ষতি বেশি তাদেরকে 4,000 আর ক্ষতি কম 3,000 টাকা ক্ষতিপূরণ দিবে। রামগোপালপুরের পাশাপাশি আমার কলতাপাড়া ব্লকেও
প্রায় 2 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ইটভাটা পরিচালনা করছেন বলে জানান চাচা ভাতিজা ইটভাটার নির্বাহী পরিচালক। এই ইটভাটা পরিবেশের আমরা নবায়ন পাইছি, পরিবেশ ছাড়পত্র নম্বর 7। এই বছর নবায়নের জন্য আমরা টাকা জমা দিছি। ফায়ার সার্ভিস, কলকারখানা, ইনকাম ট্যাক্স এবং ব্যাট সমস্ত কিছুই করা আছে। কৃষক দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঝিনাইদহ জেলার গ্রামীণ জনপদে এখনো হাজারো মানুষের যাতায়াতের প্রধান ভরসা কাঁচা সড়ক। আধুনিক অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগলেও জেলার প্রায় অর্ধেক গ্রামীণ সড়ক এখনো পাকা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে গ্রামীণ সড়ক পাকা করার কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়রা বলছেন দীর্ঘ প্রতিশ্রুতির পরও কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যকর হয়নি। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঝিনাইদহের 6 উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে মানুষের যাতায়াত এখনও নির্ভর করে কাদা ধুলোর পথে। মহাসড়কে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও জেলার অধিকাংশ গ্রামীণ সড়ক রয়ে গেছে এখনও কাঁচা। বর্ষায় কাদা পানিতে একাকার আর শুষ্ক মৌসুমে ধুলোয় ধূসর যন্ত্রণা যেন দুর্বিষহ করে তুলেছে তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে। কাদা ধুলোবালি থাকে আমাদের, বৃষ্টির সময় ঝামেলি, এই শুকনো সময় আসলে ঝামেলি। গাড়ি ঘোড়া নিয়ে যেতে অসুবিধা হলে, বৃষ্টির সময় হলে ধান পাট তোলা কষ্ট হয়। এই মেন রাস্তা এইটুক খোপে কাঁচা থাকার কারণে পুরো এলাকার লোকের সমস্যা। বাড়ি ঘরে তো ধুলো বালু হয়, আবার এই যে রাস্তায় কাদা পানি হয়, সে সমস্ত তো সব ঘর ধরে ওঠে। পুরো ঝিনাইদহ জেলায় যত কাঁচা রাস্তা আছে এগুলো যেন পাকা করে দেয় সরকার, আমাদের সরকারের কাছে এতটুকুই চাওয়া। এলজিডি কর্তৃপক্ষ বলছে জেলায় কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে। 200 কিলোমিটার রাস্তা টেন্ডার করেছি, আরো 300 কিলোমিটার রাস্তার বাকি আছে এখনো। তো এটা এই প্রকল্পের কাজ শেষ হলে আমি মনে করি যে এই জেলার যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে সব গুরুত্বপূর্ণ রাস্তায় পাকা করা সম্ভব হবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলার মোট গ্রামীণ সড়ক রয়েছে 5646 কিলোমিটার। এর মধ্যে এখনও কাঁচা রয়েছে 2668 কিলোমিটার। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার নিটলটাটা কৃষি সংবাদ। পাকিস্তানি লং জাতের বাসমতি ধান চাষ করে সফল হয়েছেন যশোরের এক কৃষি উদ্যোক্তা। বাংলাদেশের অনুকূল আবহাওয়ায় উন্নত জাতের এ ধান আবাদে ফলন দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। পাকিস্তানি লং বাসমতি ধানের ঘ্রাণ ও স্বাদের জন্য বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে। দেশ বিদেশের অনেক নামি দামি রেস্তোরাঁ, 3 স্টার 5 স্টার হোটেলে বাসমতি চাউলের বিরিয়ানি, পোলাও, ভাত খুব জনপ্রিয়। সেই ধান এখন চাষ হচ্ছে যশোর সদরের কুয়াদার ডহের সিংহ গ্রামে। কলেজ শিক্ষক হারুনা রশিদ মাত্র 8 শতক জমিতে এ ধানের চাষ করে সাড়া ফেলেছেন। আমি সংবাদ পেয়ে গেছি এবং নিয়ে তারা 2300 টাকা মনে এই বীজ করে নিয়ে চলে গেছে। তখন আমি তাদের কাছ থেকে মাত্র 100 গ্রাম বীজ পাত্রে ছিল তাই নিয়ে আসছে, আমি এখানে চাষ করেছি। ধানটার বৈশিষ্ট্য আছে বছরে 3 বার চাষ করা যায়, এটা বিশেষ বৈশিষ্ট্য এবং ফলন ভালো। লম্বা চাউল, দামি চাউল, দামি ধান। প্রতিদিনই উন্নত জাতের এ ধান দেখতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যখন এর বালটা আসে তখনই আসল চমক আর কি। এই ধানটা আকারে অনেক বড়, লম্বা, চেকন এবং একটা বালে ধানের পরিমাণ 400 থেকে 450 মতো। পাকিস্তানি লং জাতের বাসমতি ধান চাষকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। আমরা দেখছি এটা পাকিস্তানি বাসমতি ধান, এটা খুবই লম্বা এবং আমরা দেখছি আসলে এই ধানটা আমাদের এখানে সম্ভব। আমি দেখলাম যে এখানে প্রতি গোছাতে 20 থেকে 22টা করে কুশি আছে এবং প্রতি গাছে প্রায় 150 থেকে 200 মতো ধান দেখা যাচ্ছে। ধানগুলো খুবই লম্বা। আমরা আশা করছি আরও এর পরীক্ষামূলক কার্যক্রম চলবে। ওদের ভবিষ্যতে আমরা কৃষকদের বিষয়ে কথা বলবো। আশা করি ওদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশে এই ধান চাষ হবে। চলতি মৌসুমে যশোরে 1,57,500 হেক্টর বোরো আবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উন্নত জাতের ধান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আজ ভয়াল 29 এপ্রিল।
1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের লাখো মানুষ। ব্যাপক ক্ষতি হয় প্রকৃতি ও জীববৈচিত্র্যের। ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রায় 34 বছর পার হলেও উপকূলীয় এলাকাগুলোতে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। 1991 সালের 29 এপ্রিল মধ্যরাত কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় প্রচণ্ড আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়। বারো থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আসতে পড়ে উপকূলীয় অঞ্চলে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ জনপদ। সরকারি হিসেবে সে রাতে প্রাণ হারায় প্রায় 2 লাখ মানুষ। প্রকৃতির ধ্বংসাত্মক তাণ্ডবে প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়। আর আত্মীয় আর মানুষ আর অন্যান্য মানুষ মারা গিয়ে আর বাকি এরা আর দেশে যাই এরম গই ওই আছে দেন অমরি দেরি ওই না থাকিতে বলে মরি না যাতে। ভয়াবহ দুর্যোগের 34 বছর পরও অরক্ষিত উপকূলের বেড়িবাঁধ। জলবায়ু পরিবর্তন আর সাগরের পানির উচ্চতা বৃদ্ধির বিপরীতে টেকসই বেড়িবাঁধ গড়ে না ওঠায় শঙ্কিত উপকূলবাসী। বন্দর কর্তৃপক্ষ এই যে তারা এই বালি উত্তোলন করতেছে, একদম আমাদের বেড়িবাঁধ যেটা আছে বেড়িবাঁধ গেছে কিন্তু তারা বালি উত্তোলন করতেছে। আমরা একটা বেড়িবাঁধ চাই, এই বেড়িবাঁধটা যদি পাই তাহলে আমাদের এলাকাটা সুন্দর থাকবে, আমরা সুষ্ঠুভাবে চলাচল করতে পারবো। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আধুনিক ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখানে আমাদের বাঁধের নতুন ডিজাইন করা হয়েছে, যেটা 10 RLA, আগে ছিল এটা 6 6.5 RLA। বাঁধের উচ্চতা এবং বাঁধের স্লোপ লেন্থ এগুলো বৃদ্ধি করে ডিজাইন করা হয়েছে এবং এগুলো সুপার ডাইক হিসেবে ডিজাইন করা আছে। আমরা এগুলো নিয়ে একটা প্রকল্প অলরেডি তৈরি করেছি, 2-1 দিনের মধ্যে আমরা বোর্ডে দাখিল করে দেব। তো এটা যদি হয় তাহলে এই এলাকার মানুষগুলো সুরক্ষিত হবে বলে। কক্সবাজার উপকূলীয় অঞ্চলের প্রায় 596 কিলোমিটার বেড়িবাঁধ সুরক্ষিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকাটি রয়েছে হুমকির মধ্যে। 1991 সালের পর থেকে এখনো এই অঞ্চলে কোনো স্থায়ী বেড়িবাঁধ হয়নি, তাই এই অঞ্চলের মানুষগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে। প্রতি বছর 29 এপ্রিল আসে আর যায়, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। তারা এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটার সরইতলা থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে প্রথম ফ্লাইটে জেদ্দা গেলেন সরকারি ব্যবস্থাপনা 414 হজযাত্রী। সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি ঘোষণা। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সীমিতভাবে হলেও আগামী সংসদ নির্বাচনে প্রবাসী ভোট চালু করতে চায় ইসি। রাজনৈতিক সমর্থন না পেলে উদ্যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে চালকের আসনে বাংলাদেশ। ওপেনিংয়ে এনামুলের সাথে 100 রানের পার্টনারশিপের পর সাদমানের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।